রংপুরে ফ্যান ফেস্টে হাজারো সমর্থকের ভালোবাসায় সিক্ত রাইডার্স। ভক্তদের এবারের বিপিএল ট্রফি উপহার দিতে চান সোহান। হোম ভেন্যুতে ম্যাচ খেলতে চায় জিএসএল চ্যাম্পিয়নরা। আমাদের রেসপন্সিবিলিটি, ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে 100% চেষ্টা করব টিমকে ফাইনালে নিয়ে যাওয়ার। পরবর্তী বোর্ড মিটিংয়ে ঘোষণা করা হবে বিসিবির স্ট্যান্ডিং কমিটি। চূড়ান্ত হয়েছে খসড়া, জানালেন ফাহিম সিনহা। কাজে গতি আসার প্রত্যাশা। এবং অনুশীলনের শুরু থেকে পাওয়া না গেলেও দলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না হামজার, আশা কাবরেরার। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সৌদি আরবে হবে ক্যাম্প। দেখছিলেন শিরোনাম। শুরুতেই জানাবো বিপিএল এর খবর। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে রান আউটের পর সতীর্থ মালানের সঙ্গে কোনো ঝামেলাই হয়নি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এমন দাবি তামিম ইকবালের। বরিশাল অধিনায়কের বিবৃতিতে পক্ষে কথা বলেছেন দাভিদ মালানো। বলেছেন, কার্তির জন্যই তামিমকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেন অনেকেই, তবে টিভি স্ক্রিনে ধরা পড়া উত্তেজনা কার সঙ্গে ছিল এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি দাভিদ মালান। তামিম ইকবালের ব্যাট ও মাঠের বাইরের আলোচনা সমালোচনা দুটোই চলছে পাল্লা দিয়ে। চলতি বিপিএলে ফরচুন বরিশাল অধিনায়ক মাঠে বেশ কয়েকবার মেজাজ হারিয়েছেন। অ্যালেক্স হেলসকে দিয়ে শুরু, এরপর সাব্বির রহমান, সবশেষ দাউদ মালান। কিন্তু খালি চোখে যা দেখা যায় তার কতটা ঠিক? অন্তত তামিমের দাবি শতভাগ নয় মোটেও। অ্যালেক্স হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ডিমেরিট পয়েন্ট পেলেও তামিম বলছেন সতীর্থ ইকবাল হোসেন ইমনকে নাকি অ্যাবিউজ করেছিলেন হেলস। অবশ্য সাব্বিরের ইস্যুতে এখনো মুখে তালা তার। কিন্তু দাউদ মালানের সঙ্গে রান আউটে ভুল বোঝাবুঝির পর মাঠে উত্তপ্ত দেখা গেছে দুজনকেই। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও আসে। জানিয়ে নিজের ভেরিফাইড পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বরিশাল অধিনায়ক, যেখানে তামিমের দাবি মালানের সঙ্গে কিছুই হয়নি তার। এ নিয়ে মুখ খুলেছেন দাউদ মালানো। সোমবার অনুশীলন ছিল না বরিশালের। টিম হোটেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুরো বিষয়কে দুঃখজনক বলেছেন এই ইংলিশ ওপেনার। এটা একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলছিলাম সরি। তামিম পরে চলে গেল, আমি অন্য ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলাম। তামিমের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, কোনো ইস্যু কখনো ছিল না। রাগ করেও কিছু বলিনি। আসলে মিডিয়া সবসময় গল্প বানাতে চায়। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা ভালো হেডলাইনে যায়। লোকে তাকে সবসময় বিপদে ফেলতে চায়। তাহলে প্রশ্ন আসে, মাঠে কার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন মালান? জবাবে অবশ্য মাঠের ক্রিকেটকে মাঠেই রাখতে চান তিনি। আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। মাঠের ক্রিকেট মাঠেই থাকুক। কে ছিল তা জেনে লাভ নেই। ম্যাচ শেষে সবকিছু শেষ হওয়া দরকার। হাত মেলানো, মুভ অন করা, চলে আসা। মাঠের ক্রিকেটে হিট অব দ্য মোমেন্ট থাকবেই, তবে বারবারই কেন একজনের নাম আসে তাও প্রশ্নের দাবি রাখে। এই ইস্যুতে আরো সহনশীল হতে হবে সব পক্ষকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএলের শেষ ওভারে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারিয়েছে তারা। টস হেরে আগে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 196 রান করে ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 190 রানে থামে সিলেটের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন থিসারা পেরেরা। এদিন চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন মোস্তাফিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ভর ঢাকা ক্যাপিটালস। রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারে রাজশাহীর চোখ রাঙানি আর ব্যাটসম্যানদের দাপট গুড়িয়ে দিয়ে নায়ক মুস্তাফিজ। জয়ের জন্য শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের প্রয়োজন ছিল 23 রান। মুস্তাফিজের করা শেষ ওভারে সমীকরণটা সহজ করে দেন সামিউল্লাহ শেনওয়ারি। তবে চতুর্থ ও পঞ্চম বলে আরিফুল ও শেনওয়ারিকে বিদায় করে সে আশা মাটি করে দেন কাটার মাস্টার। তার মাইল ফলকের দিনে দারুণ জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। দলকে জিতিয়ে সাকিব, তাসকিন ও রুবেলের পর বিপিএলের চতুর্থ ক্রিকেটার হিসেবে 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন মুস্তাফিজ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দাপুটে শুরু করে ঢাকা ক্যাপিটালস। 16 বলে 22 রান করে তানজিদ হাসান আউট হলে ভাঙে ঢাকার উদ্বোধনী জুটি। মাঝে জিন পিয়েরে কোৎজে ও মোসাদ্দেক দ্রুত বিদায় নিলেও দলের ব্যাটিংয়ে তার প্রভাব পড়তে দেননি ওপেনিংয়ে নামা লিটন। সাব্বির রহমান রুম্মনকে নিয়ে গড়েন 42 রানের জুটি। 21 বলে 24 রান করে সাব্বির বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন এলকেডি।
বিপজ্জনক হয়ে ওঠা লিটনকে 48 বলে 70 রানে থামান রুয়েল মিয়া। শেষ দিকে অধিনায়ক থিসেরা পেরেরার 17 বলে 37 রানের ক্যামিওতে 6 উইকেট হারিয়ে 196 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ঢাকা ক্যাপিটালস। টিপু সুলতান ও শেনওয়ারি নেন 2টি করে উইকেট। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মানসির উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। আস্থার প্রতিদান দিতে পারেননি জাকির হাসানও। তবে অ্যারন জোন্সকে নিয়ে 80 রানের জুটি গড়ে দলকে জয়ের কক্ষপথে রাখেন রনি তালুকদার। 36 রান করা জোন্সকে বিদায় করে এ জুটি ভাঙেন পেরেরা। তার পরের শিকার 44 বলে 68 রান করা রনি তালুকদার। এ দুজনের বিদায়ের পরও আশা বাঁচিয়ে রাখেন জাকের আলী ও আরিফুল হক। জাকের 36 ও আরিফুলের ব্যাটে আসে 13 বলে 29 রান। শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারে 190 রানের বেশি যেতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। 6 রানের স্বস্তির জয় পায় ঢাকা ক্যাপিটালস। এ জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে ঢাকা। সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে 7-এ আছে সিলেট স্ট্রাইকার্স। পারভিন আক্তার, সময় সংবাদ। লিটনের একটি ইনিংস আর পারভেজ হোসেন ইমনের একটার পর একটা ব্যর্থতা প্রশ্ন তুলে দিচ্ছে নির্বাচকদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাই নিয়ে। স্কোয়াড ঘোষণার পর থেকে এখন পর্যন্ত এক ম্যাচেও বলার মতো রান পাননি ইমন, অথচ এই একই সময়ে লিটনের হুইলতে ছিল রান বন্যা। ইমনের অবস্থা এতটাই বেগতিক যে ফ্র্যাঞ্চাইজি স্কোয়াডেও জায়গা পাচ্ছেন না তিনি। অন্যদিকে লিটন যেন উঠছেন তার সেরা ছন্দে। অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। কথাগুলো পারভেজ হোসেন ইমনকে নিয়ে বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। টানা ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তার জায়গায় অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ইমনকে দলে নেয়ার পক্ষে যুক্তি দিয়েছিলেন সাবেক অধিনায়ক। সেদিন অনেকেই মেনে নিয়েছিলেন তার কথাগুলো, কিন্তু সময় গড়াতেই লিপুর এই কথাগুলোই যেন ব্যাকফায়ার করছে ইমনের জন্য। 12 জানুয়ারি দল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে তার ফ্র্যাঞ্চাইজি, যার মাঝে 4টিতে খেলেছেন ইমন, কিন্তু নেই বলার মতো কোনো পারফরমেন্স। যে পাওয়ার প্লে ব্যবহারের জন্য তাকে স্কোয়াডে রাখা, সে ভূমিকাতেও ব্যর্থ বাঁহাতি ব্যাটার। 13 জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটাতে মাত্র 7 রানে আউট হন ইমন। পরে 16 তারিখ খুলনার বিপক্ষে কিছু রান পান তিনি। 134 স্ট্রাইক রেটে করেন 39। পরের দিন রংপুরের বিপক্ষে তার উইলো থেকে আসে 26 রান। স্ট্রাইক রেট ছিল নজর কাড়া, 185-এরও বেশি। পরের ম্যাচে আবার আউট মাত্র 1 রানে। ফলাফল দুর্বার রাজশাহীর বিপক্ষে একাদশেই জায়গা পাননি পারভেজ হোসেন ইমন। পারফরমেন্সের উঠানামার কারণে তাকে বিশ্রাম দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অথচ যে লিটনকে ব্রাত্য করা হয় পারফরমেন্সের কারণে, তিনি রীতিমতো উঠছেন। যেদিন তাকে বাদ দিয়ে স্কোয়াড দেন গাজী আশরাফ লিপু, সেদিনই তানজিদ তামিমকে নিয়ে রেকর্ড পার্টনারশিপ গড়েন এলকেডি। 227 স্ট্রাইক রেটে সেঞ্চুরি হাঁকান লিটন, অপরাজিত থাকেন 125-এ। পরের ম্যাচে বরিশালের বিপক্ষে 13 রানে আউট হলেও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আবারও জ্বলে ওঠেন লিটন দাস। এবার 145 স্ট্রাইক রেটে করেন 70 রান। এবারের বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের ছোট্ট তালিকাতেও তিনি আছেন। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে লিটনের এই বাদ পড়া এবং ইমনের অন্তর্ভুক্তি নিয়ে। দেশি বিদেশি বর্তমান সাবেক ক্রিকেটাররাও বিস্ময় প্রকাশ করেছেন। নির্বাচকদের আজব জবর সিদ্ধান্তে লিটনের মতো ম্যাচ উইনারের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে এখন ক্যারিয়ারের শুরুতে থাকা ইমনকে। সময় সবারই খারাপ যায়, সবারই ভালো যায়। বিপিএল লিটন দাস অনেক ভালো করতেছে, এটা আমরা দেখতেছি। আশা করি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা লিটন দাসকে দেখবো। লিটন দাস আসলে ফর্মেটা খারাপ যেতে পারে, সবসময় যে ভালো মানের রান করবে সেটা তো হবে না। লিটন কুমার দাস তো আসলে বেশ কিছুদিন অফ ফর্মে ছিল, এখন এই যে কয়েকটা ম্যাচ ভালো খেলতেছে আর কি। ওরে আসলে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে আসলে মিস করবো। তবে চাইলে এখনো সব ঠিক করা সম্ভব বিসিবি এবং নির্বাচকদের পক্ষে। আইসিসির নিয়ম বলছে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ না দেখেই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। এখন দেখার বিষয়, চলতি বিপিএল এর পারফরমেন্স দেখার পর নিজেদের সিদ্ধান্ত বদলান কিনা লিপু হান্নান রাজ্জাকরা, নাকি যেভাবে আছে সেভাবেই আরব আমিরাতের বিমান ধরে টাইগাররা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। জোড়াতালি দিয়ে চলছে বিসিবি। 10 পরিচালকের কাঁধে একাধিক ডিপার্টমেন্টের দায়িত্ব। স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে তাদের কাজের গতি। সভাপতি প্রতিশ্রুতি দিলেও এখনো গঠন হয়নি স্ট্যান্ডিং কমিটি। তবে কমিটিগুলোর খসড়া তৈরি করেছে বিসিবি। পরবর্তী বোর্ড মিটিংয়ে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন পরিচালক ফাহিম সিনহা। বিপিএল এর টিকিট নিয়ে অরাজকতা,
প্রথম বিভাগ লিগ বয়কট করেছে ক্লাবগুলো। বোর্ড সভাপতির দায়িত্ব নেয়ার 5 মাস না হতেই কত কিছুই না দেখেছেন ফারুক আহমেদ। এখন পর্যন্ত ঠিকঠাক সুরাহা করতে পারেননি কোনোটারই। স্বাভাবিকভাবেই প্রশ্ন, বোর্ড পরিচালনায় কতটা দক্ষ বর্তমান কমিটি? ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো, সো দ্যাট উই ক্যান টেক 2, 3টা, 5টা, 7টা, 10টা ডিরেক্টর নিতে পারি। এটা আমি করে এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি আপনারা দেখেন। 5 জানুয়ারি অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে বিসিবি সভাপতি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যেই দেয়া হবে স্ট্যান্ডিং কমিটি। তবে এখনো শেষ হয়নি তার ওই 1 সপ্তাহ। সভাপতির এই বক্তব্যের 15 দিন পর নতুন করে আরও একবার স্ট্যান্ডিং কমিটি নিয়ে আশার বাণী শোনালেন বোর্ড পরিচালক। গত বোর্ড মিটিং এর পরে একটা প্রস্তাবিত আপনার কমিটি দিয়েছিল আমাদেরকে। ফারুক ভাই সবাইকে বলেছিল যে এটা আমাদেরকে দেখে একটু বিবেচনা করে ওনাকে জানাতে বলেছে। তো বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না। তো ওই বোর্ড মিটিংয়ের পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই। এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে। এই বোর্ড মিটিংয়ে দিয়ে দেওয়া উচিত। বিসিবিতে প্রায় দেখা যায় রাজনৈতিক কার্যক্রম। হোম অফ ক্রিকেটে একাধিকবার শোনা গেছে রাজনৈতিক স্লোগানও। তবে কি পাপনের পথেই হাঁটছে বর্তমান কমিটি? সাবেক সভাপতি রাজনৈতিক মহলে বরাবরই ব্যবহার করতেন ক্রিকেটকে, যা চক্ষুশূল হয়েছে ক্রীড়াপ্রেমীদের কাছে। একটা স্পেসিফিক রিজনে একটা টুর্নামেন্ট ছিল, এটা বিসিবি ইলেকশনের সাথে কোনো রিলেশন নাই। প্রভাব বিস্তার করার প্রশ্নটা এখানে আসছে বলে আমার মনে হয় না। এটা ওনাদের একটা টুর্নামেন্ট ছিল, এটা আমরা ভেন্যু পার্টনার হিসাবে ওনাদের সাথে ছিলাম, অর্গানাইজিংয়ের পার্ট কিন্তু আমরা ছিলাম না। মাত্র 10 জন পরিচালক নিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক একজন পালন করছেন একাধিক ডিপার্টমেন্টের দায়িত্ব। তবে তাদের জায়গাগুলো নির্দিষ্ট নয় এখনো। কোনো কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নেই, গেম ডেভেলপমেন্ট বাদে। গেম ডেভেলপমেন্টে ভাইস চেয়ারম্যান ছিলাম, সুজন ভাই রিজাইন করার পরে ওইটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর ফাইন্যান্স সিগনেটারি হিসাবে অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে হয়, কোনোটার গেম ডেভেলপমেন্ট ছাড়া আমার ডিপার্টমেন্ট হচ্ছে লজিস্টিক্স। এই দুটা বাদে আমি আপনার অনলি ফাইন্যান্স সিগনেটারি। কাজের ক্ষেত্রে প্রতিটা কমিটিরই থাকে নির্দিষ্ট পরিকল্পনা। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে কাজের গতি। তাই সবারই দাবি দ্রুত দিয়ে দেয়া হোক স্ট্যান্ডিং কমিটি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে উচ্ছ্বাসের সাগরে ভাসল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দেয়া রংপুর রাইডার্স ট্রফি জয়ের আনন্দ উদযাপন করল সমর্থকদের সঙ্গে। বিপিএলে টানা 8 ম্যাচ জিতে আসা দলটি ভক্তদের ভালোবাসায় সিক্ত হন। বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে স্টেডিয়াম নির্মাণের দাবি ক্রীড়ামোদী ও খেলোয়াড়দের। তরিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমালের রিপোর্ট। প্রিয় দলকে এক নজর দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগী সহ ক্রীড়ামোদীরা। এ যেন এক ভিন্ন আমেজ। প্রিয় খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতে সকাল থেকেই হাজারো ক্রিকেট প্রেমী হাজির রংপুর স্টেডিয়ামে। খেলোয়াড়দের কাছে পেয়ে তাদের উচ্ছ্বাস পায় ভিন্ন মাত্রা। হেলিকপ্টারে করে স্টেডিয়ামে প্রবেশ করার সঙ্গেই তিস্তাপাড়ের মানুষের স্লোগানে প্রকম্পিত হয় রংপুর স্টেডিয়াম। সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সৌম্য, নাহিদ রানা, সাইফুদ্দিন ও নুরুল হাসান সোহানরা প্রবেশ করেন ড্রেসিং রুমে। বিকেলে ট্রফি নিয়ে রংপুর শহর প্রদক্ষিণ করেন ক্রিকেটাররা। এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও সঙ্গে নিয়ে আসে রংপুর রাইডার্স। রাস্তার দুপাশে থাকা হাজারো দর্শক হাত উঁচিয়ে অভিনন্দন জানান প্রিয় খেলোয়াড়দের। এমন আয়োজনে খুশি রংপুরবাসী। দাবি জানান রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের। আমাদের এই রংপুরে একটা স্টেডিয়াম হোক, আমরাও নিশ্চয়ই খেলা দেখি এবং তাদেরকে সাপোর্ট জানাই। সৌম্য সরকার, সোহান, এদেরকে কাছ থেকে দেখা অনেক বড় একটা পাওয়া। 2025 ট্রফি আমরাই পাবো। আগামীতে আমরা ইনশাআল্লাহ রংপুরে একটা স্টেডিয়াম দেখতে চাই, খেলা দেখতে চাই। উত্তরবঙ্গের মানুষের বাঁধভাঙা উল্লাস মনে ধরেছে সাবেক অধিনায়ক ও রংপুর রাইডার্স সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের। তিনি জানান, সমর্থকদের এই উপস্থিতি প্রমাণ করে রাইডার্স হোম গ্রাউন্ড হিসেবে রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এখন সময়ের অপেক্ষা। যার যার ডিভিশনে যদি এই আর কি বিপিএল এর খেলাগুলো হয় হোম অ্যান্ড অ্যাওয়েতে, তখনই কিন্তু আমরা আমাদের ক্রিকেটটা ডেভেলপ করতে পারবো। তো আজকে এসে খুবই ভালো লাগছে, তারা ডিজার্ভ করে, রংপুরবাসী ডিজার্ভ করে। এদিকে বিপিএল এর শিরোপা জিতে আবারও রংপুরের মাটিতে পা রাখার প্রতিশ্রুতি রাইডার্স অধিনায়কের। আমি তাদের কাছে অনুরোধ করব যাতে অবশ্যই নেক্সট ইয়ারে রংপুরের একটা হোম ভেন্যু থাকে। তাদের এই ভালোবাসার জন্য আমাদের রেসপন্সিবিলিটি, ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে 100% চেষ্টা করব টিমকে ফাইনালে নিয়ে যাওয়ার এবং ট্রফি নিয়ে আবার এখানে আসার। পরে 1,500 জার্সি বিতরণ, বিপিএল মাস্কট ডানা 36-এর উপস্থিতি এবং দেশবরণ্য ব্যান্ড অ্যাভয়েড রাফার কনসার্টে মেতে উঠে আগত দর্শকরা।
রংপুর স্টেডিয়ামে রংপুর রাইডার্সের দর্শকদের উপস্থিতি প্রমাণ করে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য কতটুকু মরিয়া তারা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। নারী অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর জানাবো। তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। বোলারদের কল্যাণে আশা জাগিয়েও শেষ রক্ষা হয়নি সুমাইয়া আক্তারের দলের। শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে 2 উইকেটে হেরেছে জুনিয়র টাইগ্রাস। টস হেরে আগে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 91 রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 4 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 22 জানুয়ারি ডি গ্রুপের শেষ ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ স্কটল্যান্ড। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটে প্রিয় এক অধ্যায়। আকবর ইমনদের হাত ধরে এই আসরে দেশের ক্রিকেটে 2020 সালে এসেছিল প্রথম বিশ্বকাপ। প্রথম আসর স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মালয়েশিয়াতেও বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দল। ডি গ্রুপে প্রথম ম্যাচেই হিমালয়ের দেশ নেপালকে 5 উইকেটে হারিয়ে দারুণ শুরু করেছিল সুমাইয়া আক্তাররা। পরের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া হলেও দাপুটে শুরুর আশায় ছিল জুনিয়র টাইগ্রেস। তবে চাওয়ার সঙ্গে পাওয়ার মিল হয়নি। মালয়েশিয়ায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সুমাইয়া আক্তারকে হারায় বাংলাদেশ। 13 বলে 13 রান করেন তিনি। এর পরের গল্পে শুধুই রাজত্ব করেছে অস্ট্রেলিয়ার জুনিয়র ক্রিকেটাররা। দলীয় 18 রানেই জুরাইয়া ফেরদৌস ও সাদিয়ার উইকেট হারায় বাংলাদেশ। ফাহমিদা ছোয়া স্কোরবোর্ডে যোগ করেন 8 রান। 47 রানে 5 উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে জুনিয়র টাইগ্রেস। দুঃসময়ে হাল ধরতে পারেননি অধিনায়ক সুমাইয়াও। বিপর্যয়ের মাঝে লোয়ার মিডল অর্ডারে আফিয়া আসিমার ব্যাটে আসে 34 বলে 29 রানের কার্যকরী ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ 14 রান আসে অতিরিক্ত থেকে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে বাংলাদেশ তোলে 91 রান। 92 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ হয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দলের। 14 রান করে ইনেস ম্যাকন রান আউটের ফাঁদে পড়লে ভাঙে 26 রানের উদ্বোধনী জুটি। 16 রান করেন আরেক ওপেনার কেট পেলি। তবে যাওয়ার আগে জয়ের ভিত গড়ে দিয়ে যান তিনি। এরপরই লড়াই জমিয়ে তোলে বাংলাদেশের বোলাররা। 60 রানে অস্ট্রেলিয়ার 5 উইকেট তুলে নিয়ে জয়ের আভাস দিয়েছিল জান্নাতুল মাওয়া নিশিরা। তবে 35 বলে 30 রান করে বাংলাদেশের সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেন অধিনায়ক লুসি হ্যামিল্টন। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল 1 রান, বাংলাদেশের প্রয়োজন ছিল 2 উইকেট, কিন্তু শেষটায় হাত ফসকে গেছে জয়। 1 রান তুলে নিয়ে 4 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দল। 3টি করে উইকেট নেন জান্নাতুল মাওয়া। কাছে এসেও জিততে না পারার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। শুরু হয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। এবারে আসরে অংশ নিয়েছে সারা দেশ থেকে মোট 351টি বিদ্যালয়। প্রতি বছরের মতো এবারও বিসিবি ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনায় চালু হয়েছে এই টুর্নামেন্ট। এই আসর তারুণ্যের উৎসবের অংশ। এদিন হয়েছে টুর্নামেন্টের জার্সি উন্মোচনও। সোমবার থেকেই দেশের 10 জেলা শুরু হয়েছে খেলা। এবারের টুর্নামেন্টে আছে ভিন্নতা। জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতি ম্যাচে দর্শকদের জন্য থাকবে কুইজের ব্যবস্থা, যা টুর্নামেন্টের প্রতি দর্শকদের আগ্রহ বাড়াবে বলে মনে করেন বিসিবি পরিচালক। এটাকে আকর্ষণীয় করার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ এখানে অ্যাড করার চেষ্টা করেছি। যেমন আপনার ট্যালেন্ট স্কাউটিং আমরা বাড়াবো। আপনার প্রতিটা ভেন্যুতে আমরা এনশিওর করব যে কোচ, ডিস্ট্রিক্ট কোচ বা ডিস্ট্রিক্ট কোচদের যে প্রতিনিধিরা যেন প্রত্যেকটা খেলায় আপনার পার্টিসিপেট করে স্কাউটিং করতে পারে প্রপারলি। স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক যেন আপনার মাঠে অংশগ্রহণটা বাড়াতে পারি, ওইটার কারণে আমরা কিছু ফান গেম, কিছু কুইজ গেম অ্যারেঞ্জ করছি। তরুণদেরকে ফ্রি টাইমে টিপস শেয়ার করা, তাদেরকে উৎসাহ দেওয়া, এই ধরনের অ্যাক্টিভিটিসে আমরা ন্যাশনাল লেভেলের প্লেয়ারদেরকে ইনভলভ করার চেষ্টা করব। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। অনুশীলন ক্যাম্পে হামজাকে আগে না পাওয়া গেলেও সমস্যা হবে না। সে তার কোয়ালিটি দিয়ে দ্রুতই সতীর্থদের সঙ্গে মানিয়ে নেবে, এমন আশা প্রকাশ করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। তার অন্তর্ভুক্তি দেশি ফুটবলারদের মাঝেও ইতিবাচক প্রভাব তৈরি করবে বলে মনে করেন এই স্প্যানিশ কোচ। হামজা এলে দলের শুধু শক্তি বাড়বে না, বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মূল্যায়ন বাড়বে। বাফুফের সঙ্গে তৃতীয় ইনিংসে সুবিধা অসুবিধা দুটোরই সম্মুখীন হতে চলেছেন হাভিয়ের কাবরেরা। দলে এবার হামজা চৌধুরীর মতো ফুটবলার পাচ্ছেন তিনি। বিপরীতে এটাও ভাবতে হবে তার মতো তারকার সঙ্গে কাজ করতে কতটা প্রস্তুত স্প্যানিশ কোচ। যদিও পেশাদারিত্বের যুগে এমন প্রশ্ন তোলা সমীচীন নয়।
দায়িত্ব বুঝে নেওয়ার পর এখনও হামজার সঙ্গে যোগাযোগ করেননি হাভিয়ের ক্যাবরেরা, আর তাই জানা সম্ভব হয়নি লেস্টার সিটি মার্চ উইন্ডোতে জাতীয় দলের জন্য তাকে কবে রিলিজ করবে। যদিও এই বিষয় খুব একটা গুরুত্ব দিতে চাচ্ছেন না স্প্যানিশ কোচ। তার মতে হামজা যে মানের ফুটবলার, তিনি যখনই দলের সঙ্গে যোগ দেবেন মানিয়ে নিতে লাগবে না খুব একটা সময়। এটা নিয়ে আমি মোটেও ভাবছি না। হামজা যে মানের ফুটবলার, তার মানিয়ে নিতে খুব একটা সময় লাগবে না। সুতরাং সে কবে ক্যাম্পে যোগ দিল এটা আমার কাছে মোটেও মুখ্য কোনো বিষয় না। তার মতো একজন ফুটবলার থাকলে দেশিরাও উপকৃত হবে। আশা করছি সবাই খুব দ্রুত মানিয়ে নিতে পারবে। এই মুহূর্তে হামজাই বাংলাদেশের বড় তারকা, তাতে কোনো সন্দেহ নেই। তার আসার খবর এরই মধ্যে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয়। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার দলের সঙ্গে যোগ দিলে বাড়বে লাল সবুজ ফুটবলের ব্র্যান্ড ভ্যালু, যার ফলে দেশের ফুটবল আলাদা মাইলেজ পাবে বলে মনে করেন স্প্যানিশ কোচ। হামজা এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার যে কিনা বাংলাদেশের জার্সিতে খেলবে, এটা অবশ্যই অনেক বড় বিষয়। তার মতো ফুটবলার যখন বাংলাদেশের হয়ে মাঠে নামবে, বিশ্বের অন্যান্য দেশ খোঁজ রাখবে। এতে বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাবে। এদিকে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। চূড়ান্ত না হলেও সৌদি আরবের তাইফেই তা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম অ্যাসাইনমেন্টের প্রতিপক্ষ ভারত, ওদের বিপক্ষে ভালো করে ইতিবাচক শুরুর প্রত্যাশা কাবরেরার। যদিও এবারের মিশন বেশ চ্যালেঞ্জিং মানছেন তিনি। আমরা কবে অনুশীলন ক্যাম্প শুরু করব এটা এখনো চূড়ান্ত না, তবে পরিকল্পনা আছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু করার। এবারও সৌদি আরবের তাইফে ক্যাম্প করার কথা জানিয়েছি বাফুফেকে। সব মিলিয়ে এবারের মিশন আমার জন্য চ্যালেঞ্জিং, তবে ভালো শুরুর প্রত্যাশা করছি। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই স্কোয়াডে দেশি ফুটবলার নিয়ে থাকছে না কোনো চমক, তবে পুরনো কয়েকজন ফিরতে পারেন বলে আভাস আছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাফুফে নবনির্বাচিত ডেভেলপমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাফুফে একাডেমির কার্যক্রম ও বিভিন্ন বিষয় পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাফুফের এলিট একাডেমি সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করতে সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সাইদ হাসান কানন, বিকেএসপি পরিচালক প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট কমিটির সামিদ কাশেমকে নিয়ে 4 সদস্যের একটি উপকমিটি করা হয়েছে। একাডেমির উন্নয়নে এই কমিটির সুপারিশের প্রেক্ষিতে একাডেমি পরিচালনা ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডেভেলপমেন্ট কমিটি দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাডেমিগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ফিফা এএফসির আর্থিক সহায়তায় নির্ভরশীল না হয়ে নিজস্ব উদ্যোগে কাজ চলমান রাখতে করণীয় বিষয়ে আলোচনা হয়। মাত্র 9 বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধর কাছে দাবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারানো গৌরবের। দাবার অনলাইন প্ল্যাটফর্মে এমন জয়ে আত্মবিশ্বাসও বেড়েছে অনেক। তার এমন সাফল্যের পেছনের কারিগর কোচ নাইম হক। তার এখন একটাই স্বপ্ন, এই দাবা দিয়ে বিশ্বের বুকে দেশের নাম আরো উজ্জ্বল করবে মুগ্ধ। বয়সটা মাত্র নয়, স্বাভাবিকভাবেই এ বয়সে ব্যস্ত থাকার কথা মাঠের খেলায়। তবে মুগ্ধ বেছে নিয়েছেন দাবাকে। হাতি রাজা শূন্য ঘোড়ার খেলায় গড়েছেন অনন্য কীর্তি। হারিয়েছেন দাবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। কার্লসেন 2004 সালে মাত্র 13 বছর বয়সে পেয়েছেন গ্র্যান্ডমাস্টার খেতাব। 19 বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে উঠে এসেছিলেন ওয়ার্ল্ড দাবা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, র্যাপিড দাবাতেও হয়েছেন 5 বার চ্যাম্পিয়ন। ব্লিটজের শিরোপা ছুঁয়েছেন 8 বার। পেপ গার্দিওলা সহ ভিন্ন জগতের অনেক তারকার সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে দেখা গেছে তাকে। 34 বছর বয়সী গ্র্যান্ডমাস্টারকে অনেকেই নরওয়ের সর্বকালের সেরা দাবাড়ুও বলেন। এমন একজন দাবাড়ুকে হারাতে পারবেন এমনটা কখনো ভাবেননি মুগ্ধ। এখন স্বপ্ন হয়েছে অনেক বড়। আমিও ভাবি নাই যে অনেক এটা চ্যালেঞ্জিং বলতে আর কি, এটা ইম্পসিবল আর কি, একটা চ্যালেঞ্জিং। আমি দাবার সাথে সারাক্ষণই পড়ে থাকি, 10-11 ঘন্টা পড়ে থাকি দাবার পিছনে, এবং ফার্স্ট হচ্ছে আমার দাবা। অনলাইনে দাবার প্ল্যাটফর্ম chess.com-এ কোচের প্রোফাইল দিয়ে কার্লসেনের সঙ্গে খেলায় অংশ নেন মুগ্ধ। তৃতীয় শ্রেণীর মুগ্ধ বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে খেলেছেন বুলেট গেম। নির্ধারিত 1 মিনিটের মধ্যে ম্যাচ শেষ করে জয় তুলে নেন তিনি, যা অবাক করেছে তার কোচকেও। ম্যাগনাস কার্লসেনকে হারানো আসলে এবং হারানোর কথা চিন্তা করা একটা দুঃসাহসিক ব্যাপার আর কি। আপনারা জানেন যে তিনি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলছে না, কারণ তিনি মনে করছেন যে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো
খেলোয়াড় এখন নেই। মুগ্ধ হচ্ছে আপনার শুধু 5 বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেনি, তো 5 বছর বয়সে আন্তর্জাতিক রেটিং করে, সেটা এই রেটিংটা হচ্ছে আপনার মানে ওয়ার্ল্ডে যখন ও রেটিংটা করে সবচেয়ে কম বয়সী রেটিং করা একজন খেলোয়াড় ছিল। আর সেই সাথে হচ্ছে অনেক বছর কিন্তু সে তার যে বয়স সেই বয়স ভিত্তিক ক্যাটাগরিতে কিন্তু সে ওয়ার্ল্ডের 1 নাম্বার খেলোয়াড় ছিল। 5 বছর বয়স থেকেই দাবার সঙ্গে সখ্য মুগ্ধ, হাতে করি বাবার হাত ধরে। ইতিমধ্যে বয়স ভিত্তিক দিয়ে নজর কেড়েছেন তিনি, ভবিষ্যতেও ধরে রাখতে চান এই ধারাবাহিকতা। তামিম হোসেন, সময় সংবাদ। আল হিলাল ছাড়তে চান নেইমার জুনিয়র। চুক্তি শেষ হতে এখনো 5 মাসের বেশি বাকি থাকলেও শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে চান ব্রাজিল তারকা। তবে ধারে নেইমারকে দলে নেওয়ার খবর উড়িয়ে দিয়েছেন সান্তোসের প্রধান নির্বাহী পেদ্রো মার্টিন্স। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর দাবি, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করার পাশাপাশি $6.5 কোটি মার্কিন ডলার বেতনও নিতে চান নেইমার। যদিও এ বিষয়ে আল হিলালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। রেকর্ড ট্রান্সফার ফিতে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার জুনিয়র। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটিতে যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা, তার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি, যার একটাই কারণ ইনজুরি। 2023 আগস্টে আল হিলালে যোগ দিয়ে গেল 17 মাসে এশিয়ার সবচেয়ে সফল ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র 7 ম্যাচ। এরপরও আল হিলালে চুক্তি শেষ করতে চাইছিলেন নেইমার। ইনজুরি থেকে মাঠে ফিরতে করে যান পুনর্বাসন। কিন্তু গেল সপ্তাহে আল হিলাল কোচ হোর্হে জেসুসের এক বক্তব্যেই বদলে যায় সবকিছু। আল হিলাল যে মানের ফুটবল খেলে সেখানে নেইমার ফিট করে না। সংবাদ সম্মেলনে একথা বলার পাশাপাশি সৌদি প্রো লিগের বাকি ম্যাচগুলোর জন্য তাকে নিবন্ধন করেনি ক্লাবটি। ফলে নেইমারের খেলার সুযোগ আরও সংকুচিত হয়ে যায়। আর এতেই নিজের ভবিষ্যৎ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন 32 বছর বয়সী ফরওয়ার্ড। ছাড়তে চান আল হিলাল। মেজর লিগ সকারে মেসির ক্লাব ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ার তাকে দলে নিতে আগ্রহ দেখালেও নেইমার ফিরতে চান শিকরে। যে ক্লাব দিয়ে তাকে বিশ্ব চিনেছে, সেই সান্তোসে ফিরতে চান ব্রাজিলিয়ান তারকা। তবে সে প্রক্রিয়াটাও একেবারে সহজ না। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি এ বছরের 30 জুন পর্যন্ত। চুক্তি বাতিলের সঙ্গে বেতনের $65 মিলিয়ন দাবি করেছেন মেসির সাবেক সতীর্থ, যার অর্থ ক্লাবের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও নেইমারকে আল হিলাল দিবে মোটা অঙ্কের অর্থ। গেল বছরে মাত্র 2 ম্যাচে 42 মিনিট মাঠে নেমে আল হিলালের কাছ থেকে €101 মিলিয়ন বেতন নিয়েছেন নেইমার। মধ্যপ্রাচ্য ছেড়ে নেইমার ফিরতে চান সান্তোসে। বার্সেলোনায় যোগ দেওয়ার আগে 2003 থেকে 13 পর্যন্ত ক্লাবটিতে খেলেছেন নেইমার। 225 ম্যাচে 164 গোলের পাশাপাশি আছে 36 অ্যাসিস্ট। যে ক্লাবের সমর্থকরা এখনও তাকে ভালোবাসেন। কমাস আগে সান্তোসে ফিরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন নেইমার। গুঞ্জন আছে ভবিষ্যতে ক্লাবটির মালিকানাও নিতে চান ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের বর্তমান মালিক পক্ষের সঙ্গে নেইমারের বাবারও ভালো সম্পর্ক। আর সান্তোসে যোগ দিলে নিয়মিত মাঠে নামারও সুযোগ পাবেন সাবেক পিএসজি তারকা। ব্রাজিলের হয়ে মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার জন্য ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেইমারের। তবে ক্লাবটির প্রধান নির্বাহী নেইমারকে ধারে দলে নেওয়ার কথা উড়িয়ে দিয়েছেন। তাই নিজের ইচ্ছা পূরণের জন্য নেইমারকে তাকিয়ে থাকতে হচ্ছে আল হিলালের সিদ্ধান্তের দিকেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে ক্লাবের পক্ষ থেকে সভাপতি নির্বাচিত করা হয়। 2029 সাল পর্যন্ত মাদ্রিদিস্তাদের দায়িত্ব পালন করবেন 77 বছর বয়সী এই সভাপতি। এর আগে 2000 সালে প্রথমবারের মতো রিয়ালের দায়িত্ব নেন তিনি। 2009 সাল থেকে টানা সভাপতির চেয়ার ধরে রেখেছেন পেরেজ। প্রতিপক্ষ বার্সেলোনা যখন খেলোয়াড় নিবন্ধন সহ নানা জটিলতায় দুঃসহ দিন পার করেছে, তখনও বহাল তবিয়তে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের ক্লাবটির চমৎকার এই পথ চলার পেছনে বড় অবদান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। 100 বছরের পুরনো ক্লাবটিকে আর্থিক দিক থেকে সচল রাখার পাশাপাশি প্রতিটি পদক্ষেপে বড় ভূমিকা রেখেছেন 77 বছর বয়সী এই ব্যবসায়ী। তাই তো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের অভিভাবক হিসেবে আবারও তার উপরই আস্থা রেখেছে ক্লাব। প্রথমবার 2000 সালে দায়িত্ব নিয়ে 2006 সালে পদত্যাগ করেছিলেন পেরেজ। 2009 সাল থেকে টানা দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। গেল 7 জানুয়ারি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানিয়েছিলেন। 10 দিন পেরিয়ে গেলেও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে খুঁজে পাওয়া যায়নি কাউকে।
10 দিন পর একমাত্র প্রার্থী হিসেবে পেরেজের প্রার্থিতা অনুমোদন করা হয়। লা পালমাসের বিপক্ষে 4-1 গোলে জয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলে রাজত্ব ফিরে পাওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেয় ক্লাবটি। রিয়াল মাদ্রিদের বাইলজ অনুসারে বিকল্প প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় তাকে। সভাপতি হিসেবে শতবর্ষের পুরনো এই ক্লাবে সবচেয়ে সফল ব্যক্তি পেরেজ। 20 বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। তবে তার চেয়ে বেশি সময় রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে কাজ করেছেন সান্তিয়াগো বার্নাবু। 1943 থেকে 1978 সালের 2রা জুন মৃত্যুর আগ পর্যন্ত টানা 34 বছর 264 দিন রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পেরেজ দায়িত্বে থাকাকালে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল মোট 65টি ট্রফি জিতেছে। এর মধ্যে 7টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও 3টি ইউরো চ্যাম্পিয়নশিপ লিগ। 2029 সাল পর্যন্ত থাকবেন রিয়ালের সভাপতি হিসেবে। ফুটবলার ও ক্লাবের কাছে দারুণ জনপ্রিয় পেরেজ। আগামীতে রিয়াল মাদ্রিদের চলার পথ আরও মসৃণ করার আশা 77 বছর বয়সী পেরেজের। পারভিন আক্তার, সময় সংবাদ। রিয়াল মাদ্রিদ শিবিরে দুঃসংবাদ, লস ব্লাঙ্কোদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কার্লো অ্যানচেলোত্তি। স্প্যানিশ গণমাধ্যমে খবর, চলতি মৌসুম শেষে নতুন ঠিকানার খোঁজে নামবেন ইতালিয়ান মায়েস্ট্রো। 2 এল ক্লাসিকো হারের পর থেকে অ্যানচেলোত্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছিল চারদিকে। এবার সে আলোচনাতে জোর হাওয়া দিল এ খবর। যদিও কার্লোর সঙ্গে রিয়ালের চুক্তি আছে 2026 সাল পর্যন্ত। বিশ্বের সেরা ক্লাব কোনটি? এমন প্রশ্নের উত্তরে যে ক্লাবগুলোর নাম সবার উপরে থাকে তার মধ্যে অন্যতম স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আর সেই ক্লাবকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে নেপথ্যে আছে জাদুকরী এক নাম। তিনি রিয়ালের ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলোত্তি। ক্লাব ইতিহাসের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটাও আছে তার দখলে। তাই নিঃসন্দেহে মাদ্রিদের ইতিহাসের সেরা কোচ বলা যায় অ্যানচেলোত্তিকেই। রিয়ালের অবিস্মরণীয় সাফল্যের জন্য কার্লো অ্যানচেলোত্তির জুরি মেলা ভার। তবে এবার রিয়াল ভক্তদের জন্য একটা দুঃসংবাদ দিলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। হঠাৎই গুঞ্জন শোনা যাচ্ছে মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন 65 বছর বয়সী এই মায়েস্ট্রো। এর আগেও জোর গুঞ্জন ছিল ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ডাগআউট সামলাবেন কার্লো। বিশ্বকাপ ব্যর্থতায় দিতে ব্রাজিলের দায়িত্ব ছাড়ার পর সে আলোচনা ছিল জোরে সোরে। তবে খোদ অ্যানচেলোত্তি অবসান করেন সে গুঞ্জনের। তবে এবার আর গুঞ্জন নয়, চলতি গ্রীষ্মে কার্লো ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি স্প্যানিশ গণমাধ্যম ওন্ডা সেরোর একটি প্রতিবেদনে জানানো হয়। দীর্ঘ কোচিং ক্যারিয়ারের এই অধ্যায় শেষ করতে চলেছেন মাস্টারমাইন্ড। যদিও ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ আছে 2026 পর্যন্ত। ক্লাবের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক শিরোপা জিতেছেন কার্লো অ্যানচেলোত্তি। রিয়ালের দ্বিতীয় দফায় দায়িত্ব পালনকালে 2টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি লা লিগা, 1টি কোপা দেল রে, 2টি উয়েফা সুপার কাপ, 2টি স্প্যানিশ সুপার কাপ, 1টি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং 1টি ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতেছেন ডন কার্লো। গণমাধ্যমের খবর, চলতি মৌসুমে রিয়াল কোনো শিরোপা জিতুক বা না জিতুক ডাগআউট সামলাতে আর দেখা যাবে না অ্যানচেলোত্তিকে। মাদ্রিদিস্তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করলেও অবসর নিচ্ছেন না 65 বছর বয়সী এই কোচ। বরং অন্য কোনো দেশের কোচ হয়ে দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে তার। চলতি মৌসুমে লা লিগায় দল ভালো শুরু করতে পারেনি। বেশ কাঠখড় পুড়িয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে হয় লস ব্লাঙ্কোদের। তবে 2টি এল ক্লাসিকোতে হতাশাজনক পারফরমেন্সের পর অ্যানচেলোত্তির ক্লাব ছাড়ার গুঞ্জন উঠল এবার জোরে সোরে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রংপুরে ফ্যান ফেস্টে হাজারো সমর্থকের ভালোবাসায় সিক্ত রাইডার্স। ভক্তদের এবারের বিপিএল এর ট্রফি উপহার দিতে চান সোহান। হোম ভেন্যুতে ম্যাচ খেলতে চায় জিসিএল চ্যাম্পিয়নরা। এবং অনুশীলনের শুরু থেকে পাওয়া না গেলেও দলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না হামজার। আশা কাবরেরার ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সৌদি আরবে হবে ক্যাম্প। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।